নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। লোকসভায় কি করে এত ভোটে জিতলেন অভিষেক, বড় কথা জানিয়ে দিল আদালত। ওএমআর সিট লুকিয়ে রেখেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি অগ্নিমিত্রার। লালবাজারে প্রতিবাদ বিজেপির। সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল, ফতেহপুরে 3 খুনের ঘটনায় বুলডোজার অ্যাকশন যোগীর পুলিশের। লাস্ট ওয়ার্নিং, সংযত না হলে সাসপেন্ড করা হবে, মহুয়াকে হুঁশিয়ারি মমতার। বিহারে বাজ পড়ে 13 জনের মৃত্যু। আইবি রিপোর্টে ফিরাদ হাকিমের নাম, ওয়াকফ জমি দখলের অভিযোগ। মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদ, এখনো থমথমে জঙ্গিপুর, গ্রেপ্তার 22, চলছে পুলিশি টহল। সিদ্দিকুল্লাহ দেশদ্রোহী, অভিষেকের দম থাকলে গুলি চালাক, বিস্ফোরক দিলীপ। এবার আসছে বিস্তারিত খবরে। হাকডাক করেও 24-এর ভোটে শিকে ছেড়েনি বিজেপির। বাংলার মাটিতে পদ্মফুল ফোটাতে ব্যর্থ গেরুয়া শিবির। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। প্রতিদ্বন্দ্বীকে রেকর্ড ভোটে হারান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, ভোটে কারচুপির অভিযোগ নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশে ভোট কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। আগামী 5ই মে মামলার পরবর্তী শুনানি। এই বিষয়ে বিজেপি প্রার্থীর আইনজীবী বিল্লোদ্দল জানান, ওই কেন্দ্রের ভোটে যেভাবে কারচুপি করা হয়েছে তাতে তারা আশাবাদী সত্যটা সামনে আসবে, প্রমাণ হয়ে যাবে সবকিছু। প্রসঙ্গত, 2014 সালের পর থেকে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সাল থেকে এক টানা ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। 2024-এর লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের তিনিই ছিলেন দ্বিতীয় প্রার্থী যিনি সব থেকে বেশি ভোটে লোকসভা ভোটে জয়ী হন। এখন দেখার বিষয়, আগামী 5ই মে পরবর্তী শুনানি এই মামলার জল কোন দিকে গড়ায়। কসবাই ডিআই অফিসে চাকরিহারাদের লাঠি পেটা, লালবাজারের প্রতিবাদে বিজেপি। লালবাজারে প্রতিবাদ বিক্ষোভে বিজেপির কর্মীরা, রাস্তায় বসে বিক্ষোভে বিজেপি বিধায়করা। লালবাজারের সামনে পথ অবরোধ বিজেপির, রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। চাকরিহারাদের উপর পুলিশের নির্মম অত্যাচার কেন? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, মনে হচ্ছে যেন টেরিস্টারিসদেরকে পেটাচ্ছে। এই পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একদিকে চাকরিহারাদের টাকা খেয়েছে, তারপরে পুলিশ দিয়ে নির্মমভাবে চাকরিহারাদের উপরে আক্রমণ শানাচ্ছে। রাজ্য জুড়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, গণপ্রতিবাদ হওয়া দরকার। তার জন্য আজকে বিজেপির পক্ষ থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি। আরও বললেন, তৃণমূলের নেতাদের খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ধরতে পারেন না, আর যোগ্য শিক্ষার্থীদেরকে পেটান। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে রাখুন, পয়সা খেয়েছেন আপনি। ওসব পার্থ মানিক নয়, আপনি হচ্ছেন আসল চোর। আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা। কথা দিচ্ছি, আপনাকে যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনার দলের নেতাদের শাস্তি হবে। এইভাবে পুলিশ মারে, লাথি মারছে, পেটে মারছে। ওরা শিক্ষক, ওরা পড়াশোনা করে চাকরি পেয়েছিল। পয়সা খেয়ে আপনাদের নেতারা ওদের চাকরি চুরি করেছে। নেতাদের পেটান। রাস্তা না ছাড়ায় বাইক আরোহী 3 জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল ট্রাক্টর সওয়ারিরা। এই ঘটনাতেই এবার অভিযুক্তের বিরুদ্ধে পুরনো পন্থা অবলম্বন করল যোগীর পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বাড়িতে বুলডোজার চালায় পুলিশ এবং প্রশাসন। মঙ্গলবার সকালে ফতেহপুর হাতগাম থানা এলাকার তাহিরাপুর মোড়ের কাছে 3 খুনের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ভাই ও ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে কোথায় যাচ্ছিলেন পাপু সিং? ওই একই রাস্তা ধরে ট্র্যাক্টরে করে আসছিলেন এলাকার প্রাক্তন প্রধান মনু সিং ও তার সহযোগীরা। অভিযোগ, ওই ট্র্যাক্টরকে রাস্তা না ছাড়ার অভিযোগে রাস্তাতেই পাপ্পুর সঙ্গে বচসা বাঁধে মনুর। সেই সময় হঠাৎ বন্দুক নিয়ে বাইক আরোহীদের লক্ষ্য করে এলো পাথারি গুলি ছোড়ে অভিযুক্ত। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজার অভিযানের দাবিতে সরব হন গ্রামবাসীরা। এরপরেই বুধবার সকালে দেখা যায়, অভিযুক্ত মনুর বোন ও ছেলে জ্ঞান সিং এর বাড়িতে ভাঙার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় পুলিশের দাবি, ওই বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল, যার জেরেই তা ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি পুলিশের তদন্তে জানা যাচ্ছে, পাপু সিং এর মা রামদুরারি সিং বর্তমানে এই এলাকার পঞ্চায়েত প্রধান। এই পরিবারের সঙ্গে মনু সিং এর পরিবারের বিবাদ দীর্ঘদিনের। তদন্তকারীদের অনুমান, মঙ্গলবার সকালে রাস্তার মাঝে বচসার সময় পুরনো বিবাদ থেকেই এই হামলা চালায় মনু।
যার জেরেই মৃত্যু হয় 3 জনের। ঘটনায় প্রাক্তন প্রধান সহ 6 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে এবং 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সুপ্রিম হুঁশিয়ারি সত্ত্বেও যোগীর পুলিশ এই বুলডোজার অভিযান নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, আইনের পরোয়া না করে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি। কড়া সুরে আদালত জানিয়েছিল, রাজ্য প্রশাসনের কোনো অধিকার নেই বিচারকের ভূমিকায় বসে অভিযুক্তের বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তিকে গুঁড়িয়ে দেওয়ার। এই সঙ্গে শীর্ষ আদালত বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছিল। জানানো হয়েছিল, বাড়ি ভাঙার কমপক্ষে 15 দিন আগে নোটিশ দিতে হবে, করতে হবে ভিডিও রেকর্ডিং। তবে সেই সবকে বুড়ো আঙুল দেখিয়ে ফের যোগীর পুলিশ বুলডোজার অভিযান নিয়ে উঠেছে প্রশ্ন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসা এবং কর্তব্যরত বিএসএফ কর্মীকে গ্রেপ্তারের কথা বলায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এক শীর্ষ নেতার মাধ্যমে মহুয়াকে সংযুক্ত হওয়ার বার্তা দিয়েছেন এবং নির্দেশ পাঠিয়েছেন। সম্প্রতি তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল। সেখানে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের প্রকাশ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় মহুয়া মৈত্র কর্তব্যরত বিএসএফ কর্মীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার কথা বলেন। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করে। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকে দলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কীর্তি আজাদকেও আক্রমণ করেন। প্রথম দিকে এই ঘটনা দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান না দেখা গেলেও পরবর্তীতে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছেন। সূত্রের খবর অনুযায়ী মহুয়া মৈত্রকে বার্তা দেওয়া হয়েছে যে তিনি যদি নিজেকে সংযত না করেন তাহলে দল তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবে না, এমনকি দল তাকে সাসপেন্ড করার মতো চূড়ান্ত পদক্ষেপও নিতে পারে। তবে দলের অন্দরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয়। বিশেষ করে তার নিজ জেলায় দলের একাধিক নেতা ও বিধায়ক এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাম্প্রতিক বচসার জেরেই দল এই কড়া সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে মহুয়া মৈত্রের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তৃণমূলের এই কড়া বার্তা দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখার বিষয়, মহুয়া মৈত্র এই হুঁশিয়ারির পর কেমন পদক্ষেপ নেন। বিহারে বাজ পড়ে মৃত্যু হলো 13 জনের। বেগুসরাই জেলায় সর্বাধিক 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দারভাঙ্গায় 4 জন, মধুবনীতে 3 জন এবং সমস্তিপুরে 1 জনের মৃত্যু হয়েছে। বেগুসরাই জেলার মুসাসিল, ভগবানপুর, বালিয়া এবং সাহেবপুর কমল থানা এলাকায় 5টি মৃত্যু ঘটেছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আগামী কয়েকদিন রাজ্যবাসীকে সতর্ক থাকার কথা বলেছে হাওয়া অফিস। কালবৈশাখীর দাপট চলবে আগামী 4-5 দিন। খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার ক্ষেত্রে বজ্রপাত থেকে রক্ষা পেতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক জারি করা পরামর্শগুলি অনুসরণ করুন। খারাপ আবহাওয়ার সময় ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন। বিহারের আবহাওয়া বিভাগ রাজ্যের পূর্ব ও উত্তরাঞ্চলে বৃষ্টি, বজ্রপাতের সঙ্গে প্রতিকূল আবহাওয়ার সতর্কতা জারি করেছে। পাটনা, দারভাঙ্গা, শেহোয়ার, সীতামারাহি, খাগড়িয়া এবং বেশ কয়েকটি নদী সংলগ্ন এলাকায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে 15 এপ্রিল পর্যন্ত তীব্র দাবদাহ চলবে এবং দিল্লির মৌসুম ভবন জানিয়েছে। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের লু বইবে। রাজ্যের ওয়াকফ সম্পত্তি জবরদখল নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি একটি রিপোর্টে তৃণমূল কংগ্রেসের 3 জন শীর্ষ নেতার নাম উল্লেখ রয়েছে, যার মধ্যে রয়েছেন পুরমন্ত্রী ফিরাদ হাকিম। রিপোর্টে দাবি করা হয়েছে যে মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত জোহরা বিবি ওয়াকফ এসেস্টের 35 বিঘা জমির মধ্যে ফিরাদ হাকিম 5 বিঘার বেশি জমি জবরদখল করে রেখেছেন, যেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুম চালাচ্ছেন। আইবির রিপোর্ট এবং ফিরাদ হাকিমের নাম উঠে আসা রাজ্যের রাজনৈতিক ও আইনি ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তবে এটি তৃণমূল কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা হবে, বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে। অন্যদিকে যদি এটি রাজনৈতিক প্রতিহতকারী চক্রান্ত হিসাবে প্রমাণিত হয় তবে কেন্দ্রীয় সরকার ও বিজেপির উপর প্রশ্নচিহ্ন তৈরি হবে। বিশ্লেষকরা মনে করছেন যে এই বিতর্ক ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ এবং ব্যবহার নিয়ে এই বৃহত্তর আলোচনা শুরু করতে পারে। তবে এই রিপোর্টের সত্যতা নির্ধারণের জন্য স্বতন্ত্র তদন্ত প্রয়োজন, যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে আরও তিক্ততা বাড়াতে পারে। ওয়াকফ বিলের বিরোধিতায় মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে ব্যাপক বিক্ষোভ এবং হিংসা ছড়িয়েছিল তার রেশ এখনো কাটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবারও এলাকায় পুলিশি টহলদারি চলছে। পুলিশ জানিয়েছে, ওই দিনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ওয়াকফ আইনের প্রতিবাদে জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতের বিভিন্ন অভিযানে 22 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের কাছে বাধা দেওয়া এবং হিংসা ছড়ানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং খুব শীঘ্রই সেই গ্রেপ্তারি হতে পারে। স্থানীয় সূত্রে খবর, ওয়াকফ বিল নিয়ে মানুষের মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকে মনে করছেন এই বিল সংখ্যালঘু স্বার্থ বিরোধী, তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এবং শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছেন। অন্যদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে চাপানুত্তর শুরু হয়েছে। বিরোধী দলগুলি রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। তবে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করাই তাদের প্রধান লক্ষ্য। এই মুহূর্তে জঙ্গিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মানুষের মনে এখনও আতঙ্ক রয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর রাখছেন সকলে। 26-এর বিধানসভা ভোটের আগে ফুল ফর্মে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। একাধিকবার রাজনৈতিক ইস্যুতে সরব হওয়ার পর এবার তিনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারির দাবি জানালেন। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সম্প্রতি তৃণমূল সাংসদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশে এসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের মহিলা সাংসদ সৌগত রায় এবং কীর্তি আজাদকে আক্রমণ করেছেন এবং সৌগত রায় তার পাল্টা জবাব দিয়েছেন। এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি বরাবরই পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর বলে এসেছে এবং এখন তৃণমূলের লোকেরাও তা স্বীকার করছেন। তবে শুধু বললেই হবে না, সকলের বিচার হবে এবং সকলের নাম সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি। এদিন ওয়াকফ আইন নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, রাজ্যের শাসক দলের মদতে মুসলিমদের একাংশ ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে। ওয়াকফ আইন পাশ হওয়ার পরে তারা ফুঁসে উঠছেন বলে অভিযোগ করেন তিনি। তার মতে, সৎ উদ্দেশ্য নিয়ে দান করা সম্পত্তি গরিব মুসলিমদের উপকারে আসছে না, তবে নতুন আইনের ফলে তারা উপকৃত হবেন। উল্লেখ্য, দিলীপ ঘোষ অতীতে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুই দলের এই দুই হেভিওয়েট নেতার বাকযুদ্ধ আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে সকলের। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।